ওয়েলকাম স্টুডেন্ট। মাধ্যমিক হয়ে গিয়েছে অনেক দিন, আগের দিন যেটা বলছিলাম। এবার নতুন ক্লাসের পড়াশোনা তোমরা অনেকেই শুরু করে দিয়েছো। আম, তোমাদের যেটা কথা দিয়েছিলাম সেটা হলো যে প্রথম যে ক্লাসটা আমি রাখবো সেটা হলো কোষ বিভাজনটা তোমাদের রাখবো, সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন। কোষ বিভাজনটাই তোমাদের কাছে রাখছি। তার আগে কিছু জিনিস বলার রয়েছে, একটু বলে দিই যে তোমাদের এই যে নতুন উদ্যম, যে নতুন ক্লাসে উঠেছি, নতুন নতুন বই, এই যে উদ্যম তোমাদের বা এই যে জানার যে কৌতূহল, এটা যেন তোমাদের মধ্যে শেষ পর্যন্ত বজায় থাকে। এই কৌতূহলটা হয়তো প্রথম দিকে অনেকেরই থাকে, শেষ পর্যন্ত সেটা তারা আর বজায় রাখতে পারে না, তারাই কিন্তু হারিয়ে যায়। ঠিক আছে? কিন্তু যারা এই প্রথম থেকে শেষ পর্যন্ত সিস্টেমেটিক ভাবে তার পড়াটা তৈরি করে এবং পড়াটা রিভাইজ করে, শেষ পর্যন্ত যদি সেটাকে ধরে রাখতে পারে, তাহলে কিন্তু সে একটা জায়গায় পৌঁছে যায়। বুঝতে পারছো? তাই তোমাদের কাছে একটাই আমার আর্জি যে তোমাদের এই যে আগ্রহ, এই আগ্রহটা যেন শেষ পর্যন্ত থাকে এবং প্রতিটা যে ক্লাস আমি দেব, সেই প্রতিটা ক্লাস খুব ভালো করে তোমরা ফলো করবে। তোমরা যেখানেই থাকো না কেন, পশ্চিমবঙ্গে যেই প্রান্তেই রয়েছো না কেন, মানে ধরো তোমাদের প্রত্যেকের, অনেকেরই হয়তো প্রাইভেট টিউশন রয়েছে বা বিভিন্ন জায়গার বিভিন্ন কোচিং ইনস্টিটিউটের সঙ্গে তোমরা যুক্ত, সেখানে যুক্ত থাকতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু ক্লাসগুলো ফলো করো, উপকৃত হবে। প্লাস আমি যে এমসিকিউ গুলো তোমাদের দেবো, ডিপিপি ফরম্যাটে দেবো, এখানেও কিছু করিয়ে দেবো। বিভিন্ন সময় যখন যেমন সুযোগ আসবে সেরকম ভাবে আমি তোমাদের সামনে জিনিসগুলোকে উপস্থাপন করবো, সেগুলো একটু ভালো করে ফলো করো। ঠিক আছে? আর বলার সেরকম কিছু নেই, শুধু আরেকটা জিনিস একটু বলবো, সেটা আমি সবাইকেই বলে থাকি, সেটা হলো পড়াগুলো কিন্তু জমাবে না। 11-এ উঠেছো, এখন পড়ার চাপ কম। এখন থেকে যদি রোজকার পড়া তুমি রোজ রেডি করে রাখতে পারো, টার্গেট রাখো যে এক সপ্তাহে আমি যেই সাবজেক্টগুলো পড়লাম সেটা আমি এই সপ্তাহতেই রেডি করে রাখলাম। পরের সপ্তাহে আবার নতুন স্যাররা পড়াবেন বা তোমরাও পড়বে। কারণ মানে এখন তো দেখতেই পাচ্ছ যে বইয়ের ভলিউমগুলো অনেক মোটা মোটা, অর্থাৎ অনেক অধ্যায় রয়েছে, যেটা যেটা তোমাদের 9-10-এ একদমই ছিল না। তাই ঘাবড়ে যাবে না, সিস্টেমেটিক ওয়েতে পড়বে। সব পড়ার কিন্তু কোনো দরকার নেই, যতটুকু আমাদের বোর্ডের জন্য প্রয়োজনীয়তা ততটুকুই আমরা পড়বো। ঠিক আছে? তার জন্য পড়া কিন্তু জমাবে না, যাতে ব্যাকলগ না হয়, এটা যেন মাথায় থাকে। ঠিক আছে? আর একটু বারবার রিভাইজ করতে হবে। হ্যাঁ, বায়োলজি নিয়ে একটু কথা বলি। বায়োলজি অনেকেই ভালোবাসো। 9-10-এর জীবন বিজ্ঞান আর 11-12-এর বায়োলজি, দুটোর মধ্যে কিন্তু একটু হলেও তফাৎ রয়েছে। 9-10-এ হয়তো তোমরা যেগুলো পড়েছো সেগুলো একদম এলিমেন্টারি লেভেলে পড়েছো, একদম সোজা সোজা জিনিস, ছোট ছোট জিনিস। এখন দেখবে আরো অনেক কিছু রয়েছে বায়োলজির মধ্যে, বিশেষ করে ক্লাস 11-এর যে সিলেবাস, সেখানে দেখবে প্রচুর কিছু রয়েছে। কিছু জিনিস তোমাদের একদম পড়তে ভালো লাগবে না, কিন্তু পড়তে হবে, ওটা থেকেও কিন্তু তোমাকে নাম্বার তুলতে হবে। তাহলে কোনো জিনিসটা যদি তোমার পড়তে ভালো না লাগে, পড়তে ভালো লাগানোর জন্য কি প্রয়োজন? বোঝাতে হবে। তোমাকে যদি ঠিকভাবে কেউ বোঝাতে পারে, তাহলে তুমি দেখবে তার প্রতি তোমার একটা ভালো লাগা জন্মাবে। ঠিক আছে? তার জন্যই বলছি একটু বুঝে জিনিসটা পড়ো, প্রতিটা সাবজেক্ট, বিশেষ করে ফিজিক্স। ফিজিক্স নিয়েও তোমাদের খুব প্রবলেম হবে। ফিজিক্যাল সায়েন্স 11-12-এর ফিজিক্স, ওখানে ফিজিক্যাল সায়েন্সের মধ্যেই তোমাদের কেমিস্ট্রি ছিল, এখন আবার রসায়ন বলে যে আলাদা একটা পার্ট রয়েছে, তোমাদের সাবজেক্ট ডিসিপ্লিন রয়েছে তোমাদের। সবগুলোই কিন্তু মনে হবে অনেক জটিল, কিন্তু তুমি যদি প্রথম থেকেই যদি বুঝে বুঝে পড়ো, তাহলে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। ঠিক আছে? তার জন্য প্রথম জিনিস কি, বুঝে পড়বে। বুঝে পড়বে, আর বায়োলজিতে আমি যে জায়গাগুলো বলবো সেই জায়গাগুলো করে যাবে। কোশ্চেন এখান থেকেই আসবে, এই মানে টপিকগুলো রিলেটেডই কোশ্চেন হবে, এর বাইরে কোশ্চেন হবে না, এত বড় একটা কথা বললাম। ঠিক আছে? তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা আমাদের ক্লাস শুরু করে দিই। সেটা হলো আজকে আমার আমার ফার্স্ট ক্লাস রেখেছি, সেটা হলো কোষ বিভাজন, সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন। আর তোমরা জানোই যে সপ্তাহে 2টো করে ক্লাস আসছে। ঠিক আছে? শিডিউলটা আগের দিন আমি বলে দিয়েছিলাম। আর আগের দিন একটা আমি একটা মানে নাম্বারে, যেই তোমাদের একটা ইউনিট ওয়াইজ যে আমি বলেছিলাম না এতগুলো নাম্বার আসবে, মানে তোমাদের যেটা সেমিস্টার 1 হবে, সেটা কিন্তু টোটাল মার্কস হবে 35 মার্কস। 35 মার্কসের জন্য আমাদের পড়তে হবে 10খানা চ্যাপ্টার। ঠিক আছে? তার মধ্যে কিছু চ্যাপ্টার থেকে একটু বেশি কোশ্চেন আসবে, কিছু চ্যাপ্টার থেকে একটু কম কোশ্চেন আসবে। সেগুলো আমরা দেখে নেবো। আগে আমরা একটু বুঝে নিই যে কোর্স মানে টোটাল একটু কনসেপ্টটা আমরা নিয়ে নিই, তারপরে আমরা প্রচুর এমসিকিউ সলভ করব। মানে ধরে নাও যে তোমাদের পরীক্ষার আগে, সেমিস্টার 1-এর আগে সিলেবাস তো কমপ্লিট হয়েই যাবে, হয়ে গিয়ে আমরা প্রচুর পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করে নেবো, যাতে আমাদের আর অন্য কোনো বই ঘাঁটতে হবে না, অন্য কোনো স্যারের কাছেও যেতে হবে না, যদি ঠিকভাবে আমার ক্লাসগুলো করো। ঠিক আছে? তার মানে এই বলছি না যে তুমি অন্য কারোর কাছে যেও না, তুমি যাও, কোনো অসুবিধা নেই, তোমার যাকে ভালো লাগে তার কাছেই যাও, কিন্তু এটাকে একটু মাথায় রেখো, ফলো করো, উপকৃত হবে। চলে আসছি আমরা। চলো দেখে নেওয়া যাক। তাহলে ফার্স্ট যেটা আমরা শুরু করব, দেখতেই পাচ্ছ, কোষ বিভাজন, সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন। সেখান থেকে আজকে আমরা কি পড়বো আগে একটু দেখে নিই। আমরা যেটা দেখবো সেটা হলো কোষ বিভাজনের সবার প্রথমে জানবো সেটা হলো প্রাইমারি কনসেপ্ট। কোষ বিভাজন কেন হয়,
হঠাৎ কোষ কেন বিভাজিত হচ্ছে, কোষ তো ভালোই আছে, কেন বিভাজিত হচ্ছে সেটা জানবো। তারপরে আমরা দেখব কিছু বিজ্ঞানী, তাদের অবদান, অর্থাৎ কিছু বিজ্ঞানীগণ এখানে অনেক বছর ধরে তারা রিসার্চ করে বিভিন্ন জিনিসপত্র আবিষ্কার করেছেন, সেই আবিষ্কারগুলো সম্পর্কে জানবো। তারপর কোষ বিভাজনের কারণ, কেন কোষ বিভাজিত হচ্ছে, এর কারণটা কি, কি কি নির্ণায়ক বস্তু রয়েছে বা কি কি নির্ণায়ক ফ্যাক্টরস রয়েছে সেগুলো জানবো। তারপর দেখবো যে ক্রোমোজোম, ক্রোমোজোম জিনিসটা কি সবার প্রথমে আগে জানবো। ক্রোমোজোম কি তোমরা পড়ে এসছো, কিন্তু তাও এটা এখানে আরেকবার জানতে হবে ক্রোমোজোম কি। ক্রোমোজোমের ফিজিক্যাল স্ট্রাকচার এবং কেমিক্যাল স্ট্রাকচার, মরফোলজিক্যাল স্ট্রাকচার, কেমিক্যাল স্ট্রাকচার দুটো আমরা পড়বো। মানে ক্রোমোজোমকে ভৌত গঠন মানেটা কি, তুমি মাইক্রোস্কোপের তলায় যখন ক্রোমোজোমকে দেখছো মেটাফেজ দশায়, তুমি দেখতে মানে ওটা কেমন দেখতে হচ্ছে, ওর বাইরে কি কি দেখা যায়, কি কি না দেখা যায়, সেটা আমরা দেখবো, সেটা হলো ভৌত গঠনের মধ্যে পড়বে। তাহলে রাসায়নিক গঠনটা আবার কি, রাসায়নিক গঠনটা হলো ওর ভেতরে কেমিক্যাল কম্পোজিশন, কি কি রকমের জিনিসপত্র আছে ক্রোমোজোমের ভেতরে, কি নিয়ে ক্রোমোজোম তৈরি হচ্ছে, হঠাৎ কিভাবে কোষের মধ্যে ক্রোমোজোম তৈরি হয়ে গেল, কি রয়েছে বাবা ওর মধ্যে, সেটা জানবো। তারপর দেখবো কত রকমের ক্রোমোজোম আছে, এটা খুব ইম্পর্টেন্ট 11-এর জন্য প্রকারভেদটা। আর দেখে নেবো সংখ্যা, হ্যাঁ এটা এটা আমরা দেখবো। আমরা জানি আমাদের মানব দেহে ক্রোমোজোম সংখ্যা কত, সবাই আমরা জানি 23 জোড়া বা 46টি, সেগুলো সম্পর্কে আমরা জানবো। তারপর আমরা দেখে নেবো কোষ চক্র। কোষ চক্রটা আবার কি, কোষের মধ্যে চক্রাকার কিছু ঘটনা ঘটে, সেই ঘটনাগুলোর পুনরাবৃত্তি ঘটতে থাকে, সেটা কিভাবে ঘটে জানবো। এর বিভিন্ন পর্যায় রয়েছে, কি কি ঘটনা ঘটছে তার উপর ভিত্তি করে বিভিন্ন পর্যায় জানবো। এবার কোষের যে এই যে পর্যায়গুলো, ঘটনাগুলো ঠিকভাবে ঘটছে কিনা সেটা জানার জন্য আবার কিছু কোষের মধ্যে এরকম কিছু বলতে পারো পুলিশ রয়েছে। পুলিশ যেরকম কি করে, আশেপাশের অঞ্চলে কোনো রকম খারাপ কাজ হচ্ছে কিনা সেটা তারা লক্ষ্য করে, চোর ডাকাতদের ওরা দেখে, ঠিক একইভাবে কোষের মধ্যেও এরকম সঠিক পর্যায়গুলো সম্পন্ন হচ্ছে কিনা সেটাকে জানার জন্য কোষের মধ্যেও এরকম কিছু পুলিশ রয়েছে, যেই পুলিশরা কি করে, কোষের কাজগুলো ঠিকভাবে হচ্ছে কিনা, কোষ চক্র ঠিকভাবে চলছে কিনা সেটা ওনারা সবসময় পর্যবেক্ষণ করে। যদি দেখে কোনো গন্ডগোল, সঙ্গে সঙ্গে কোষ চক্রটাকে আটকে দেয়। ঠিক যেরকম পুলিশ যখনই দেখবে কোনো একটা অঞ্চলে ঝামেলা লাগছে, সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে নেয়, এও কিন্তু অ্যারেস্ট করে, অ্যারেস্ট করার পর সমাধান করার পর কোষ চক্রটাকে আবার সে চালু করে। আর তার যেটা দেখে নেবো ক্যান্সার, ক্যান্সার কখন হবে, ভাবো এরকম একটা দেশ বা এরকম একটা রাজ্য যেখানে কোনো পুলিশ নেই বা ক্রাইমকে আটকানোর মতো কেউ নেই, তাহলে কি হবে, সেখানে ক্রাইম বেড়ে যাবে। এটাও ঠিক তাই, কোষের ক্ষেত্রে যখন পুলিশ থাকবে না, অর্থাৎ চেক পয়েন্ট যখন ঠিকভাবে কাজ করবে না, তখন কি হবে, কোষের মধ্যেও ক্রাইম বেড়ে যাবে। কোষের মধ্যে ক্রাইম কি করে বেড়ে যাবে, কোষের যে বিভিন্ন ইভেন্টস গুলো বা বিভিন্ন যে আমরা বললাম কি পর্যায়গুলো কোষ চক্রের, সেগুলো আর ঠিকভাবে হবে না, নিজেদের মতো করে হ্যাপাজার্টলি হওয়া শুরু করবে, যখন যেটা ইচ্ছা তখন সেটা হবে। এর ফলে কোষের মধ্যে যে কন্ডিশন তৈরি হয় সেটাই কিন্তু আলটিমেটলি আমাদের লাস্ট যে কথাটা বলেছি ক্যান্সার, ক্যান্সারের কারণ হয়ে দাঁড়ায় বা টিউমার সৃষ্টি করে। ঠিক আছে, চলো মোটামুটি এইগুলো আজকে আমরা দেখব। তাহলে সবার প্রথমে যেটা দেখে নিই সেটা হলো কোষ কেন বিভাজিত হয় বা কোষ বিভাজন ব্যাপারটা কি, সহজে বুঝি আমরা কোষ বিভাজন। তাহলে আমরা হেডিং দিয়ে দিই যে কোষ বিভাজন, চ্যাপ্টারটার নাম তো সেল ডিভিশন, কোষ বিভাজন। তাহলে দেখো তোমাদের একটা কথা জিজ্ঞেস করি, তোমরা কি জানো যে যে কোনো জীব, বিশেষ করে বহুকোষী জীব, যে কোনো বহুকোষী জীব, যেমন আমি বলো বা তোমরা যে ভিডিওটা দেখছো তোমরাও, আমাদের সকলেরই জীবনের যাত্রা শুরু হয়েছিল কিন্তু একটা মাত্র কোষ থেকে। সেই কোষটার নাম কি বলো দেখি, কি বললাম, যে কোনো বহুকোষী জীবের বা যে কোনো প্রকার জীব, সজীব যে কোনো বস্তু, তার জীবনের যাত্রা শুরু হয় একটা মাত্র কোষ থেকে। সেই কোষটার নাম কি, সেই কোষটার নাম তোমরা অনেকেই উত্তর দিতে পারবে বা অনেকে পারবে না, প্রত্যেকের জন্যই উত্তরটা আমি বলে দিই, সেটা হলো জাইগোট। ঠিক আছে, তার মানে তাহলে কোষ বিভাজন বলার আগে আমরা আগে দেখব যে জাইগোট কিভাবে তৈরি হয়। তাহলে জাইগোট কিভাবে তৈরি হয়, ধরো এখানে আমি লিখলাম পিতা আর এই পাশে লিখলাম মাতা, তোমরা জানো এটা। এবার পিতার দেহে কি তৈরি হবে, পিতার দেহে তৈরি হলো শুক্রাণু, এবং মাতার দেহে কি তৈরি হলো, মাতার দেহে তৈরি হলো ডিম্বাণু। তাহলে এখানে তৈরি হলো কি, এখানে তৈরি হলো শুক্রাণু অর্থাৎ পুং গ্যামেট তৈরি হলো, আর এখানে তৈরি হলো ডিম্বাণু, যেটাকে হলো স্ত্রী গ্যামেট তৈরি হলো। এটা তো আমরা ছোটবেলায় পড়ে এসেছি। তাহলে পিতা যদি ক্রোমোজোম সংখ্যা হয় 46টি এবং মাতার যদি ক্রোমোজোম সংখ্যা হয় 46টি, হ্যাঁ, তাদের থেকে যে গ্যামেট উৎপন্ন হলো সেই গ্যামেটগুলোর কিন্তু ক্রোমোজোম সংখ্যা হয়ে গেল হ্যাপ্লয়েড প্রকৃতির, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা কিন্তু অর্ধেক হয়ে যায়, 23টি
এবং ডিম্বাণুতেও ক্রোমোজোম সংখ্যা থাকবে 23টি। এবার এই যে শুক্রাণু এবং ডিম্বাণু এরা একত্রিত হলো, একত্রিত হওয়ার প্রক্রিয়াকে আমরা বলে থাকি নিষেক বা ফার্টিলাইজেশন। এই নিষেকের ফলে ফলে কি ঘটলো, ডিম্বাণু এবং শুক্রাণুর মিলন ঘটলো। অর্থাৎ এটা যদি হয় ডিম্বাণু, এটা যদি হয় ডিম্বাণু, এই ডিম্বাণুর কাছে শুক্রাণু প্রবেশ করলো এবং শুক্রাণুর যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসটা এর ভেতর ঢুকে গেল। এর ফলে কি উৎপন্ন হলো, এর ফলে উৎপন্ন হলো, আমরা জানি সকলেই, এর ফলে তৈরি হয় একটা কোষ যার মধ্যে ডিম্বাণুর নিউক্লিয়াসও আছে এবং শুক্রাণুর নিউক্লিয়াসও রয়েছে। তাহলে ডিম্বাণুর কিন্তু নিজের একটা নিউক্লিয়াস থাকে, আবার শুক্রাণুর নিজের একটা নিউক্লিয়াস থাকে, দুটো একত্রিত হলো। হ্যাঁ, একত্রিত হয়ে এখানে আমরা পেয়ে গেলাম 2n বা যেটাকে বলতে পারি 46 ক্রোমোজোম বিশিষ্ট একটা কোষ, যেই কোষটাকে আমরা বলে থাকি জাইগোট। জাইগোটের আরেকটা নাম কি জানো? জাইগোটের আরেকটা নাম হলো ফার্টিলাইজড এগ বা নিষিক্ত ডিম্বাণু। এটাকে বলতে পারি আমরা নিষিক্ত ডিম্বাণু। তাহলে সবার মনে থাকবে। তাহলে জীবনের যাত্রা তো আমরা বললাম জাইগোট থেকে শুরু হচ্ছে, এইভাবে জীবনের যাত্রাটা আমাদের সূচনা হয়েছিল। তাহলে জাইগোট আমাদের কাছে চলে এলো। এবার জাইগোটের বিভাজন শুরু হবে। কি হবে দেখো, তাহলে এই যে জাইগোটটা তৈরি হলো, তাহলে এবার যদি আমরা নিয়ে নিই এই যে জাইগোটটা তৈরি হলো, তাহলে নিয়ে নিলাম এটা একটা জাইগোট, এটা ওর নিউক্লিয়াস। তাহলে এটা কি, এটা ওর নিউক্লিয়াস। নিউক্লিয়াসে কত সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট? 46টি ক্রোমোজোম বিশিষ্ট বা ডিপ্লয়েড প্রকৃতির। আর এটা কি, এটা ওর সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম হলো। সাইটোপ্লাজম আবৃত কি দিয়ে? প্রাণী কোষের ক্ষেত্রে সাইটোপ্লাজম আবৃত কিন্তু কোষ পর্দা দিয়ে। ভালো কথা, আমরা দেখে নিলাম। তাহলে এই একটা কোষ তৈরি হলো, এবার আমাদের জীবনের যাত্রা শুরু হলো। তাহলে এবার এই কোষটি সবার প্রথমে কি করবে? এই কোষের সবার প্রথমে ঘটবে গ্রোথ বা বৃদ্ধি ঘটবে, কিছুটা পরিমাণ এর বৃদ্ধি ঘটে। তারপরে কোষটা কি করবে? তারপরে কোষটা কিন্তু বিভাজনে অংশ নেয়। অর্থাৎ নাম্বার 1, তাহলে জাইগোট তৈরি হওয়া মাত্রই জাইগোটটা কিন্তু ডিভাইড করে না, তার কিছুটা পরিমাণে বৃদ্ধি ঘটায়। তারপরে তার কি ঘটবে? তারপরে ঘটবে তার সেল ডিভিশন বা বিভাজন। তারপরে তার কি ঘটবে? তারপরে তার বিভাজন সম্পন্ন হবে। ঠিক আছে, তাহলে মাথায় ঢুকিয়ে নাও। তাহলে যেই সবেমাত্র একটা জাইগোট তৈরি হলো, তাহলে এটা কি? এটা হলো জাইগোট। তাহলে তলায় লিখে নি এটা কিসের ছবি? এটা একটা জাইগোটের ছবি। তাহলে এটা যে জাইগোটটা রয়েছে, সেই জাইগোটটা কিন্তু সঙ্গে সঙ্গে বিভাজিত হবে না। প্রথমে কি ঘটবে? প্রথমে তার ঘটবে কিছুটা পরিমাণ বৃদ্ধি এবং তারপরে ঘটবে কোষের বিভাজন। এবার একটা জিনিস মাথায় রাখো, সেটা হলো যে এই যে আমরা গ্রোথ বলছি, এখানে গ্রোথ বলতে কি ধরনের গ্রোথ বোঝানো হচ্ছে? এখানে গ্রোথ বলতে কি ধরনের গ্রোথ বোঝানো হচ্ছে? এখানে গ্রোথ বলতে মূলত বোঝানো হচ্ছে সাইটোপ্লাজমের দ্বারা, এই লেখাটা হয়তো বোঝা যাবে না, মূলত বোঝানো হচ্ছে সাইটোপ্লাজমের বৃদ্ধি। সাইটোপ্লাজমের বৃদ্ধি অর্থাৎ সাইটোপ্লাজমের ভলিউম বেড়ে যায়, আয়তন বৃদ্ধি। সাইটোপ্লাজমের ভলিউম বাড়ে, অর্থাৎ যা যা প্রয়োজন বিভাজনের জন্য সেটা সাইটোপ্লাজম তৈরি করে। তারপর কোষটা বিভাজিত হচ্ছে, কোষটা বিভাজিত হলো। তাহলে এই যে একটা কোষ ছিল, সেই একটা কোষ বিভাজিত হয়ে এখান থেকে আমরা দুটো কোষ পাই, এটা ওদের নিউক্লিয়াস। তারপরে দুটো কোষ বিভাজিত হয়ে সেখান থেকে আমরা আবার কি পাবো? দুটো কোষ বিভাজিত হয়ে সেখান থেকে আমরা পেয়ে যাব, দাঁড়াও কালিটা একটু চেঞ্জ করে নিই। তাহলে দুটো কোষ যে বিভাজিত হলো, দুটো কোষ বিভাজিত হয়ে সেখান থেকে আমরা কি পাবো? দুটো কোষ বিভাজিত হয়ে সেখান থেকে আমরা পেয়ে যাব এবার 4টে কোষ। এবং কোষগুলো দেখো একে অপরের গায়ে গায়ে লেগে রয়েছে, বিচ্ছিন্ন হয়নি কিন্তু। হ্যাঁ, 4টে কোষ হলো। এরপরে 4টে কোষ কটা কোষ দেবে? 8টা কোষ দেবে। 8টা কোষ কটা কোষ দেবে? 16টা কোষ দেবে। এরকম ভাবে চলতে থাকবে। তাহলে এখানে দেখো কটা কোষ পেলাম? এখানে আমরা দুটো কোষ পেলাম। এখানে আমরা কটা কোষ পেলাম? এখানে আমরা 4টে কোষ পেলাম। তারপরে আমরা পাবো 8খানা কোষ, তারপরে আমরা পাবো 16খানা কোষ, তারপরে পাবো আমরা 32খানা কোষ। এরকম ভাবে চলবে। চলতে 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 সে কি উৎপন্ন করবে? সে উৎপন্ন করবে ভ্রূণ উৎপন্ন করবে, ভ্রূণ বা এমব্রায়ো যেটাকে আমরা বলি। ঠিক আছে, তারপর সেই ভ্রূণটাই আস্তে আস্তে যখন পুনরায় বৃদ্ধি লাভ করে বিভিন্ন প্রকার অঙ্গ, তারপর অঙ্গতন্ত্র গঠন করার মাধ্যমে তৈরি করবে কিন্তু একটি মানব শিশু। এবং সেই মানব শিশুটা মায়ের দেহ থেকে বাইরের প্রকৃতিতে চলে আসবে। এটাই তো আমাদের জীবনের যাত্রা।
তাহলে আমাদের জীবনের যাত্রা শুরু হয়েছিল কিন্তু একটা মাত্র কোষ থেকে, যেটা তোমাদের বললাম, সেটা হলো জাইগোট। সেই জাইগোটটা প্রথমে বৃদ্ধি লাভ করলো, তারপরে তার বিভাজন ঘটলো, পুনরায় এই যে দুটো অপত্য কোষ তৈরি হলো, এরাও কিন্তু পুনরায় বৃদ্ধি লাভ করবে, তারপর বিভাজন ঘটবে। এখানেও কিন্তু তাই, এই দুটো কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য। মানে এখানেও 1 নম্বর হবে গ্রোথ, 2 নম্বর হবে বিভাজন, এক্ষেত্রেও তাই, 1 নম্বরে হবে গ্রোথ, 2 নম্বরে হবে বিভাজন। এরম ভাবে প্রতিটা ধাপে ধাপে যে অপত্য কোষগুলো তৈরি হয়, সেই অপত্য কোষগুলো প্রথমে একটু বৃদ্ধি লাভ করে, নিজেকে প্রিপেয়ার করে নেয়, তারপরে সে বিভাজনে অংশগ্রহণ করে। ঠিক আছে, এরম ভাবে চলতে 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 আমরা পেয়ে গেলাম মানব শিশু। এটাই কিন্তু আমাদের জীবনের ধারা। তাহলে তাহলে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম যে একটা কোষ, তার মানে দেখতে পেলাম আমরা একটা কোষ থেকে, তাহলে এটা যদি হয় একটা কোষ, এই একটা কোষ থেকে ওর বৃদ্ধি এবং বিভাজনের মাধ্যমে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি বহুকোষী। এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা পাচ্ছি বহুকোষী জীব পেয়ে গেলাম, বা জীব দেহ। জীব বলাটাই ভালো, বহুকোষী আমরা এখান থেকে জীব পাচ্ছি। তাহলে তাহলে প্রতিটা যে জীব, সেটা কিন্তু তাদের জীবনের যাত্রা শুরু হয়েছিল একটি মাত্র কোষ থেকে, যেটা আমি বলছি বারবার, একটি মাত্র কোষ। হলো, তাহলে এটা কিসের মাধ্যমে ঘটছে? সবার প্রথমে কোষটা কি হয়? বৃদ্ধি লাভ করে, বৃদ্ধি, 2 নম্বর হবে বিভাজন। এই দুটো ধাপের মাধ্যমে এরা কিন্তু বহুকোষী জীব সৃষ্টি করছে। এবার তাহলে তাহলে বহুকোষী জীবের দেহকে তৈরি করছে, বহুকোষী জীবের দেহ কিন্তু তৈরি করছে, অর্থাৎ এই জীবের যদি দেহটা দেখে নি, জীব দেহ তৈরি করছে অনেকগুলো কোষ। এটা তোমরা জানো যে আমাদের যে জীব দেহ, বহুকোষী জীবের ক্ষেত্রে জীব দেহের মধ্যে আমরা কি দেখতে পাই? জীব দেহের মধ্যে আমরা দেখতে পাই দেহ সংগঠনের স্তর। দেহ সংগঠনের আমরা বিভিন্ন প্রকার স্তর দেখতে পাই। অর্থাৎ আমরা দেখতে পাই, যদি আমাদের একটা বহুকোষী জীবের জীবদেহকে আমরা ভাঙি, আমরা কি পাবো? আমরা পেয়ে যাব অনেকগুলি, তার মধ্যে পাবো অঙ্গতন্ত্র পাবো। এবার অঙ্গতন্ত্রগুলোকে যদি আমরা ভাঙি, আমরা দেখতে পাবো ওর মধ্যে অনেকগুলো অঙ্গ সমূহ রয়েছে, বিভিন্ন প্রকার অঙ্গ রয়েছে। এবার অঙ্গ সমূহকে যদি আমরা ভাঙি, আমরা পেয়ে যাব ওর মধ্যে অনেক প্রকারের কলা বা টিস্যু রয়েছে। এবার কলাকে যদি আমরা ভাঙি, আমরা পেয়ে যাব যেখানে একই রকমের কোষ দিয়ে তৈরি হচ্ছে কলা। তাহলে আমরা কি দেখছি? বহুকোষী জীব, ভালো কথা, বহুকোষী জীব। তাহলে বহুকোষী জীবের ক্ষেত্রে যে জীব দেহের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দেহ সংগঠনের স্তর। এই যে দেহ সংগঠনের স্তরটা কি কি আমরা দেখলাম? একটা জীবদেহ তৈরি হচ্ছে অনেকগুলি অঙ্গতন্ত্র নিয়ে। অনেকগুলি অঙ্গতন্ত্র আবার কি দিয়ে তৈরি? কিছু অঙ্গসমূহ দিয়ে। অঙ্গসমূহ আবার কি দিয়ে তৈরি? বিভিন্ন প্রকার কলা দিয়ে। এবার কলা আবার কি দিয়ে তৈরি? কোষ দিয়ে। তার মানে দেখো, এটা তোমরা ছোটবেলায় পড়েও এসছো, এটা তোমরা জানো, সেটা কি? সেটা হলো, তাহলে কোষকে আমরা কি বলি? কোষকে বলা হয়ে থাকে আমাদের দেহের গঠনগত এবং কার্যগত একক। হ্যাঁ, তাহলে এটা কি? কোষ হবে আমাদের দেহের গঠনগত ও আমাদের দেহের কার্যগত একক। ঠিক আছে, এটা যখন আমরা কোষ চ্যাপ্টারটা পড়বো, সেখানেও আমরা দেখবো কোষ তত্ত্ব বলে একটা জিনিস আছে। স্লেইডেন এবং সোয়ান এবং রাডলফ ভার্চু তিনজন মিলে আমাদের বলেছিলেন যে কিভাবে কোষ আমাদের দেহ গঠন করে, এবং তার বিনিময়ে ওনারা একটা তত্ত্ব দিয়েছিলেন। সেটা আমরা যখন কোষ পড়বো তখন জানবো। তাহলে বেসিক্যালি একটা জিনিস দেখলাম, তার মানে এই যে একটা মাত্র কোষ বিভাজিত হয়ে অনেকগুলো কোষ তৈরি করলো, তারপরে তৈরি হলো কলা, কলা থেকে তৈরি হলো বিভিন্ন প্রকার অঙ্গ থেকে তৈরি হলো অঙ্গতন্ত্র, এবং একটা পূর্ণাঙ্গ জীব দেহ, সেটাই হলো একটা বহুকোষী জীব। এইভাবেই কিন্তু আমাদের জীবনের যাত্রাটা শুরু হচ্ছে। তাহলে আমাদের জীবনের যাত্রার একটা খুব ভাইটাল প্রসেস হলো, একটা হলো বৃদ্ধি লাভ কোষের, আর একটা হলো তার বিভাজন। তাহলে কোষ প্রথমে বৃদ্ধি লাভ করে, তারপর বিভাজন ঘটছে। আর এখানে একটা জিনিস আমরা দেখতে পেলাম যে নতুন কোনো একটা অপত্য কোষ যে তৈরি হচ্ছে, নতুন ধরো একটা অপত্য কোষ যে তৈরি হচ্ছে, সেই অপত্য কোষ কিন্তু এমনি এমনি তৈরি হতে পারে না। এটা তৈরি হওয়ার জন্য কি লাগে? তৈরি হওয়ার জন্য কিন্তু একটি মাতৃকোষের প্রয়োজন। কিসের প্রয়োজন? একটি মাতৃকোষের প্রয়োজন। তাহলে মাতৃকোষ ছাড়া কখনোই কিন্তু অপত্য কোষ তৈরি হতে পারে না। তাহলে কিসের প্রয়োজন? মাতৃকোষের প্রয়োজন। সেই মাতৃকোষের বৃদ্ধি এবং বিভাজনের মাধ্যমে সেখান থেকে আমরা অপত্য কোষ পাই। এই যে ধরো এটা একটা অ্যানিমেল সেল, আমরা একটা প্রাণী কোষ নিয়ে নিলাম, এটা প্রাণী কোষের ধরো নিউক্লিয়াস, ঠিক আছে, আর বিভিন্ন অর্গানেলস তো রয়েছেই। তার মানে এই যে মাতৃকোষটার সবার প্রথমে কি ঘটবে? মাতৃকোষের সবার প্রথমে ঘটবে বৃদ্ধি।
তারপরে কি ঘটবে, তারপরে ঘটবে ওর বিভাজন, এবং বিভাজনের মাধ্যমে সেই মাতৃকোষটা কি তৈরি করবে, সেই মাতৃকোষটা কিন্তু তৈরি করবে দুটো অপত্য কোষ। যে কোষের আয়তনটা কিন্তু ছোট হবে, কিন্তু তার ভেতরে ক্রোমোজোম সংখ্যা কিন্তু প্রায় সমান সমান থাকছে, যদি আমরা মাইটোসিস ধরে নিই। সমান সমান থাকছে, নট প্রায়, পুরোপুরি সমান সমান থাকছে যদি বিভাজনটা হয় মাইটোসিস। তাহলে বিভাজনটা যদি হয় মাইটোসিস বা সমবিভাজন, তাহলে কিন্তু ক্রোমোজোম সংখ্যা সমান থাকবে। এটা যদি হয় 2n, তাহলে এখান থেকে যে দুটো কোষ পাবো সেটা কিন্তু সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটো অপত্য দেবে। এই হলো আমাদের গল্প। তাহলে নতুন কোষ তৈরি করতে গেলে, তাহলে এটা হলো নতুন অপত্য কোষ, তাহলে নতুন অপত্য কোষ তৈরি করতে গেলে আমাদের একটা মাতৃকোষের প্রয়োজন, যে মাতৃকোষ বৃদ্ধি এবং বিভাজন দশার মাধ্যমে অপত্য কোষ দেবে। ঠিক আছে? তাহলে এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা আমাদের সামনে প্রথম কে বলেছিলেন জানো? প্রথম বলেছিলেন যে বিজ্ঞানী, সেই বিজ্ঞানীর যখন আমরা অবদান সম্পর্কে জানবো তখনও তার নাম আমি রেখেছি, তিনি হলেন রুডল্ফ ভার্চু। রুডল্ফ ভার্চু বলেছিলেন, একটা ল্যাটিন কথা বলেছিলেন, অমনিস সেলুলাই সেলুলা। কি বললাম? অমনিস সেলুলাই সেলুলা। এটা মানে কি তোমরা জানো? এর মানে হলো নিউ সেলস, নিউ সেলস মানে নতুন সেল, অ্যারাইজ ফ্রম প্রি এক্সিস্টিং সেল বাই সেল ডিভিশন। নতুন সেল তৈরি হয় পুরনো সেলের সেল ডিভিশনের মাধ্যমে। এটা আমরা বিজ্ঞানীর যখন অবদান পড়বো তখন আমি লিখিয়ে দেবো। এরপর যেটা দেখে নেবো আমরা, সেটা হলো, এটা একটু ভালো করে লক্ষ্য করো। তাহলে এই দেখো ফার্টিলাইজেশন হচ্ছে, ফার্টিলাইজেশন হয়ে এখান থেকে সবার প্রথমে কি তৈরি হলো, সবার প্রথমে দেখো বাবু কি তৈরি হলো, সবার প্রথমে তৈরি হলো কিন্তু জাইগোট। এই যে জাইগোট তৈরি হলো, এটা হলো 2n। এবার এই জাইগোটটা কি হবে, বিভাজিত হলো। সরাসরি কখনোই কোনো একটা কোষ বিভাজিত হয় না, প্রথমে বৃদ্ধি লাভ করে তারপর বিভাজিত হয়। প্রতিটা স্টেপে কিন্তু যে অপত্য কোষগুলো দেখছো সে কিন্তু প্রথমে কি হবে, বৃদ্ধি লাভ করবে, তারপরে বিভাজিত হবে। যদি আগের স্লাইডটাই আমি চলে আসি, তাহলে এই যে অপত্যগুলো তৈরি হলো এরা কিন্তু সঙ্গে সঙ্গে বিভাজন করতে পারবে না। এটা আমি সব জায়গাতেই বলি, যে ধরো একটা সদ্যজাত বাচ্চা, সেই সদ্যজাত বাচ্চা কিন্তু সরাসরি কিন্তু জনন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। কেন করতে পারে না? কারণ তার যে জনন অঙ্গগুলো রয়েছে বা তার যে দেহের গঠন, দেহের কাঠামো, সেটা কিন্তু এখনো অপরিণত, অর্থাৎ তার একটা বৃদ্ধির প্রয়োজন। তারপর সেই বৃদ্ধিটা হয়ে যাওয়ার পর সেই বাচ্চাটা কিন্তু জনন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে, মানে বাচ্চাটা বিয়ে করতে পারবে। ঠিক আছে? এটাও ঠিক তাই, যে একটা যে অপত্য কোষ, এই অপত্য কোষটাকে একটা বাচ্চার সাথে তুলনা করো, এটা কিন্তু এখনো ইম্যাচিওর, একে পরিণতি লাভ করতে হবে। পরিণতি লাভের জন্য কি প্রয়োজন? পরিণতি লাভের জন্য কিন্তু প্রয়োজন এর বৃদ্ধি বা গ্রোথ। তার মানে এই অপত্যটা যখন বিভাজিত হবে, দাঁড়াও আমি একটু কালারটা চেঞ্জ করি, এই অপত্যটা যখন বিভাজিত হবে তখন কি প্রয়োজন? সবার প্রথমে ওর কিন্তু প্রয়োজন এর বৃদ্ধির প্রয়োজন। এও আবার বিভাজন করবে কিন্তু বৃদ্ধি লাভের পর, তারপরে হবে এর বিভাজন, এবং বিভাজিত হয়ে সে আবার পুনরায় প্রথমে ধরো বৃদ্ধি হলো। অ্যাকচুয়ালি দেখো বৃদ্ধিটা হলে কি হয়, এটা একটু আলাদা করে বলে দিই। বৃদ্ধি হলে এই কোষের আয়তনটা বাড়বে, কোষের সাইটোপ্লাজমের আয়তন বাড়বে। কি বাড়লো? সাইটোপ্লাজমিক ভলিউম ইনক্রিজ হয়। তাহলে আমরা বলতে পারি সাইটোপ্লাজমিক সাইটোপ্লাজমিক ভলিউম, সাইটোপ্লাজমিক ভলিউম বাড়ে, অর্থাৎ কোষের সাইটোপ্লাজমের আয়তন বাড়ে। সাইটোপ্লাজমের আয়তন বাড়ার পর কি হবে? বেড়ে যাওয়ার পর কোষের বিভাজন সম্পন্ন হবে। এবার কোষটি বিভাজিত হবে, বিভাজন সম্পন্ন হওয়ার পর সে আবার পুনরায় ছোট ছোট আয়তন বিশিষ্ট, অর্থাৎ ছোট ছোট দুটো অপত্য কোষ সৃষ্টি করবে। আবার তারা তৈরি করলো দুটো অপত্য কোষ। তাহলে এখান থেকে পাওয়া গেল আবার পুনরায় অপত্য কোষ, যারা হলো অপরিণত। তারা আবার পুনরায় বৃদ্ধির মাধ্যমে পরিণতি লাভ করবে, তারপরে তারা আবার বিভাজনে অংশগ্রহণ করবে। ঠিক আছে? চলো তাহলে যেটা বলছিলাম, তাহলে জাইগোট হলো, জাইগোট থেকে দেখো 2 সেল স্টেজ, 4 সেল স্টেজ, 16 সেল স্টেজ। এই যে 4 এর পর অ্যাকচুয়ালি হয় 8 সেল স্টেজ, এখানে 16 বলেছে, এটা অ্যাকচুয়ালি 8 সেল হবে। এখানে একটু ভুল দিয়েছে ছবিটাতে, এটা কত সেল? 4 এর পরে 8 খানা কোষ আছে, নট 16। 4 এর পরে কি করে 16 আসে? এটা ভুলভাল থাকে বিভিন্ন ছবিতে। তাহলে দুটো এলো, তাহলে দুটো কোষ আবার পুনরায় বিভাজিত হয়ে 4টে কোষ দেয়, 4টে কোষ দিল 8খানা কোষ। ঠিক আছে? 8খানা কোষের পরে, তার মানে 8 এর পরে কত আসবে? 8 এর পরে আসবে 16খানা কোষ, 16টি কোষ। তাহলে 16টি কোষযুক্ত যে স্তর, তাহলে 16টি কোষযুক্ত যে স্তর, সেটাকে বলা হয় মরুলা দশা। এই জিনিসগুলো মনে রাখো, সেটাকে বলা হয় মরুলা দশা। ঠিক আছে? তারপরে মরুলাটা আবার কিসে রূপান্তরিত হবে? মরুলাটা রূপান্তরিত হয় ব্লাস্টুলা, ব্লাস্টুলা, ব্লাস্টুলা দশা। ঠিক আছে? রূপান্তরিত হলো কিসে? ব্লাস্টুলা দশা। তারপর পরবর্তীকালে ব্লাস্টুলা দশাটা কিসে রূপান্তরিত হচ্ছে? এমব্রায়ো লেখা আছে, এমব্রায়ো কথার অর্থ হলো ভ্রূণ, ওরা ভ্রূণ উৎপন্ন করে। এইভাবেই কিন্তু আমাদের জীবনের যাত্রাটা হয়েছিল। এই হলো আমাদের কোষ বিভাজনের একটা প্রাথমিক ধারণা। তাহলে কোষ কেন বিভাজিত হয়? সবার প্রথমে বলবো বৃদ্ধির জন্য।
এবং কোষ বৃদ্ধি লাভ করার পর, অর্থাৎ কোন একটা জীবদেহ যে তৈরি হচ্ছে সেটা তো বৃদ্ধি লাভ করছে, এটাই তো একটা বৃদ্ধি। তাহলে এক্ষেত্রে ধরো একটা কোষ যে বৃদ্ধি লাভ করছে, তাহলে কোষের ক্ষেত্রে বৃদ্ধি দুরকম ভাবে হতে পারে। একটা কিসের মাধ্যমে হতে পারে? একটা হলো কোষের আয়তন বৃদ্ধির মাধ্যমে আমরা বুঝতে পারি সেটার বৃদ্ধি হচ্ছে, আরেকটা কি কোষের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে বুঝতে পারি কারণ একটা জীবদেহের বৃদ্ধি ঘটছে। তাহলে আমরা কি বলতে পারি? তাহলে এটা মনে রাখবে যে জীবদেহের বৃদ্ধি বা কোষের ক্ষেত্রে যে বৃদ্ধি, কোন একটা জীবের যে বৃদ্ধি, এই বৃদ্ধিটা কিন্তু দুটো ধাপে সম্পন্ন হতে পারে। একটা কি? একটা হলো আয়তন বৃদ্ধি, আরেকটা কি বললাম? কোষের সংখ্যা বৃদ্ধি। তাহলে গ্রোথকে আমরা দুরকম ভাবে ভাঙতে পারি। জীবদেহের বৃদ্ধি বা যদি আমরা ধরে নিই গ্রোথ বা বৃদ্ধি, এটাকে আমরা দুরকম ভাবে ভাঙতে পারি। একটা বলছি আয়তন বেড়ে যাওয়া, আর একটা হলো কোষের সংখ্যা বেড়ে যাওয়া। আয়তন বেড়ে যাওয়া মানে ধরো এটা একটা কোষ ছিল, সেই কোষটার কি হলো? সেই কোষটা আয়তন বাড়লো, তখন এটাও কিন্তু এক প্রকারের বৃদ্ধি ঘটবে। আরেক প্রকারের বৃদ্ধি আমরা কি বুঝতে পারি? ধরো একটা কোষ ছিল, সেই একটা কোষ থেকে আমরা দেখলাম দুটো কোষ এলো, দুটো কোষ থেকে আমাদের চারটে কোষ এলো, এটাও কিন্তু এক প্রকারের বৃদ্ধি। ঠিক আছে, এরকম ভাবে চলতে থাকে। তাহলে বৃদ্ধির জন্যও কিন্তু আমাদের কোষ বিভাজনের অতিমাত্রায় প্রয়োজন। জীবদেহে বৃদ্ধি হবে না যদি আমাদের কোষ বিভাজন না হয়। যদি কোষ বিভাজনই না হয় তাহলে এই বাচ্চাটা তৈরি হবে না, আমিও তৈরি হতাম না, তোমরাও তৈরি হতে না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এরপরে যেটা চলে আসবো সেটা হলো বিভিন্ন বিজ্ঞানীগণ এবং তার অবদান। এটা একটু খুব ভালো করে দেখবে, এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা কিন্তু এমসিকিউতে এটা থেকে একটা কোশ্চেন থাকবেই, যদি স্ট্যান্ডার্ড কোশ্চেন হয় এটা থেকে কোশ্চেন রাখাটা অবশ্যই উচিত। দেখো, তাহলে সবার প্রথমে যে বিজ্ঞানীটার কথা বলছিলাম, যিনি বলেছিলেন এই যে রডল্ফ ভার্চু, উনি কি বলেছিলেন? উনি একটা কথা বলেছিলেন। ওনার কথাটা কি? ওনার কথাটা হলো অমনিস সেলুলা ই সেলুলা। মনে রাখো, অমনিস সেলুলা ই সেলুলা। এটা মানে কি? উনি এটা বলেছিলেন যে নতুন কোষ তৈরি হয় পুরাতন কোষের কোষ বিভাজনের মাধ্যমে। উনি প্রথম আমাদেরকে এটা বলেছিলেন, নতুন কোষ উৎপত্তি লাভ করে পুরাতন কোষের বিভাজনের মাধ্যমে। তার মানে পুরনো কোষ বিভাজিত হয়ে নতুন কোষ দেয়, এই ধারণাটা আমাদের কে দিয়েছিলেন? এই ধারণাটা দিয়েছিলেন রডল্ফ ভার্চু। বুঝতে পেরেছো? তাহলে এই যে কনসেপ্টটা, এটা কিন্তু উনি আজকে দেননি, অনেক আগে দিয়েছেন। ঠিক আছে, তাহলে সেই সময় উনি যে কথাটা বলেছিলেন তখন কিন্তু অন্য কোনো বিজ্ঞানীরা ভাবতে পারেনি। হয়তো অন্য কোনো বিজ্ঞানীরা ভেবেছিল যে ভুলভাল কথা বলছে, এ বোকার মতো কথা বলছে, না না কোষ এরকম ভাবে আসে না, কোষ অন্যরকম ভাবে আসে। কিন্তু পরবর্তীকালে কিন্তু সকলেই কিন্তু এনার কথা মেনে নিয়েছিল যে কোষ কিন্তু অন্য কোনো একটা কোষের বিভাজনের মাধ্যমেই আসে। তার মানে বিজ্ঞানীদের যে অবদান, সেটা কিন্তু আমাদের জীবনে তাদের অবদান কিন্তু অপরিসীম বলতে পারি, বা অপরিহার্য। মানে তাদের অবদান ছাড়া কিন্তু আমরা কখনোই এই জিনিসগুলো জানতে পারতাম না। এখন হয়তো একটা বাচ্চা জন্মে এই জিনিসগুলো জেনে যাচ্ছে, কিন্তু তারা কিন্তু অনেক কষ্ট করে এই জিনিসগুলো আবিষ্কার করেছিলেন। বুঝতে পারছো? এই আবিষ্কারের পেছনে কিন্তু অনেক কষ্ট রয়েছে। এরপরে দেখে নেবো বোভেরি এবং ফ্লেমিং, এদের কি অবদান। বোভেরি এবং ফ্লেমিং ওনাদের অবদানটা কি? ওনারা প্রথম কি করেছিলেন জানো? ওনারা প্রথম দেহকোষ বিভাজন বা বলতে পারি মাইটোসিস বিভাজন পর্যবেক্ষণ করেন বা আবিষ্কার করেন বলতে পারো। মাইটোসিস বিভাজন ওনারা প্রথম পর্যবেক্ষণ করেন, অর্থাৎ তারাই প্রথম বললেন যে দেহকোষ, অর্থাৎ রডল্ফ ভার্চু যেটা বলেছিল যে বিভাজিত হচ্ছে, কিন্তু বিভাজনটা অ্যাকচুয়ালি কোথায় হচ্ছে? দেহকোষের মধ্যে বিভাজন ঘটছে, সেটা অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে আমাদের সামনে প্রথম ধারণা দিলেন কে? প্রথম ধারণা দিলেন বোভেরি এবং ফ্লেমিং। হলো, এটা মনে রাখবে। তাহলে আবার শুধু ফ্লেমিং এর নাম কেন রাখলাম? শুধু ফ্লেমিং এরও একটা অবদান রয়েছে। শুধু ফ্লেমিং বললেন এই যে দেহকোষের যে বিভাজন, এই বিভাজনটাকে উনি আলাদা একটা নাম দিলেন। দেহকোষের বিভাজনকে উনি বললেন মাইটোসিস।
মাইটোসিস নামকরণ করেন। তাহলে মাইটোসিস নামকরণ করলেন কে? ফ্লেমিং। আবিষ্কার করলেন কে? ফ্লেমিং এর সঙ্গে আরেকজন তার বন্ধু, তিনি হলেন বোভেরি। জীবন বিজ্ঞানে বোভেরির কিন্তু প্রচুর অবদান রয়েছে জীববিদ্যায়, ঠিক আছে? বোভেরি সম্পর্কে তোমরা আবার 12 গেলে পড়বে। বোভেরির কিন্তু অনেক অবদান রয়েছে, আর ফ্লেমিং এর তো অবশ্যই রয়েছে। তারপর দেখো চারজন বিজ্ঞানীর নাম রাখছি, কি কি? সাটন, বেনেডিন, উইনিবাটার, স্ট্রাসবার্গার। চারটে বিজ্ঞানী দেখলাম। কি কি দেখলাম? সাটন, তারপরে দেখলাম বেনেডিন, উইনিবাটার এবং স্ট্রাসবার্গার। এই চারজন মিলে কি করলেন? এই চারজন মিলে আমাদের সামনে তুলে ধরলেন যে আরেক প্রকারের কোষ বিভাজন। সেই কোষ বিভাজনটাকে ওনারা বললেন যে এই কোষ বিভাজনটা কিন্তু জনন কোষে সম্পন্ন হচ্ছে। অর্থাৎ ওনারা প্রথমে জনন কোষে সম্পন্ন হওয়া তাহলে কি লিখলাম? জনন কোষ উৎপাদনকারী বিভাজন পর্যবেক্ষণ করেন। তাহলে জনন কোষ উৎপাদনকারী বিভাজনটা আবার কি? জনন কোষ উৎপাদনকারী, জনন কোষ মানে কি? গ্যামেট। এদিকে দেখো, তাহলে জনন কোষ আমরা কাকে বলবো? জনন কোষ মানে কি হবে বাবা? জনন কোষ মানে হবে গ্যামেট। তোমরা সবাই জানো এগুলো। তাহলে গ্যামেট উৎপাদনকারী বিভাজন কোনটা? তোমরা এটাও জানো। তাহলে গ্যামেট উৎপাদনকারী বিভাজন কোনটা হবে? গ্যামেট উৎপাদনকারী বিভাজন হবে মিওসিস। অর্থাৎ প্রথম মিওসিস আবিষ্কার বা মিওসিস সম্পর্কে ধারণা কে দিয়েছিলেন? ধারণা দিয়েছিলেন এই চারজন বিজ্ঞানী, সাটন, বেনেডিন, উইনিবাটার এবং স্ট্রাসবার্গার। তারপরে দেখো 5 নম্বর, এটা কিন্তু আমি স্টার মার্ক করলাম। 3 নম্বরটা স্টার মার্ক করলাম, 2 নম্বরটা স্টার মার্ক করলাম। 5 নম্বরটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। ফার্মার এবং মুরে, এদের আবার কি অবদান? ফার্মার এবং মুরে মিওসিস নামকরণ করেছিলেন। তাহলে আবিষ্কার করেছিলেন চারজন বিজ্ঞানী, কিন্তু নাম দিয়েছিলেন অন্য দুজন বিজ্ঞানী, ফার্মার এবং মুরে। এরা কি করেছিলেন? মিওসিস নামকরণ করেছিলেন, মনে রাখতে হবে আমাদের। তাহলে মিওসিস নামকরণ। মাইটোসিস নামকরণকে ফ্লেমিং, মিওসিস নামকরণ ফার্মার এবং মুরে। ঠিক আছে, চলো হয়ে গেল। এরপরে দেখে নেব হাওয়ার্ড এবং প্লেক। হাওয়ার্ড এবং প্লেকের কি অবদান? হাওয়ার্ড এবং প্লেকের যে অবদান সেটা হলো এনারা প্রথম কোষ বিভাজনের জন্য যে দায়ী যে চক্র বা বলতে পারি কোষ বিভাজন যে হচ্ছে, তার জন্য ধরো একটা কোষ তৈরি হলো, তারপরে কি বললাম? কোষটা বৃদ্ধি লাভ করে, তারপর বিভাজিত হয়। অর্থাৎ বৃদ্ধির মধ্যে কি কি ঘটছে এবং বিভাজনে কি কি ঘটছে সেটা কিন্তু একটা চক্রাকার পথে ঘটে। সেই চক্রাকার পথটা আবিষ্কার করলেন হাওয়ার্ড এবং প্লেক। অর্থাৎ কোষ চক্র পর্যবেক্ষণ ও আবিষ্কার করেন। মনে রাখবে এটা। আর লাস্ট হলেন ওয়াল্ডেয়ার। ওয়াল্ডেয়ার কি করেছিলেন? ওয়াল্ডেয়ার নিউক্লিয়াসের ভেতরে, ভালো করে শোনো, ওয়াল্ডেয়ার কি করেছিলেন? নিউক্লিয়াসের ভেতরে এরকম দণ্ডাকৃতি কিছু গঠন দেখেছিলেন, পর্যবেক্ষণ করেছিলেন এবং সেটা নাম দিয়েছিলেন ক্রোমোজোম। ঠিক আছে, তাহলে ওয়াল্ডেয়ারের অবদানটাও খুব ভালো করে মাথায় রাখতে হবে। ওয়াল্ডেয়ার কি? ক্রোমোজোম নামকরণ এবং পর্যবেক্ষণ দুটোই উনি কিন্তু করেছিলেন। তাহলে প্রথম কোষের মধ্যে, কোষ বিভাজনকালে কোষের মধ্যে যে ক্রোমোজোম তৈরি হয়, সেই ক্রোমোজোমটা কে বলেছিলেন? ক্রোমোজোমের সম্পর্কে জেনেছিলেন এবং ক্রোমোজোমের নামকরণ করেছিলেন কিন্তু বিজ্ঞানী ওয়াল্ডেয়ার। তাহলে মোটামুটি এখানে 7 জন বিজ্ঞানী আমি দেখিয়ে দিয়েছি। এই 7 জন বিজ্ঞানীটাই শুধু ভালো করে পড়বে, অন্য কোনো বিজ্ঞানীর নাম জানতে হবে না এই চ্যাপ্টার থেকে অন্তত। ঠিক আছে, চলো এবার পরের স্লাইডে আসছি আমরা। দেখো কি বলছে, তাহলে কোষ বিভাজন কাকে বলে? তাহলে কোষ বিভাজন কাকে বলে? আমরা একটা জিনিস দেখছিলাম যে ধরো একটা মাত্র যে কোষটা তৈরি হলো, সেই কোষটার সবার প্রথমে কি ঘটবে? সবার প্রথমে কোষের মধ্যে ঘটবে বৃদ্ধি ঘটবে। ঠিক আছে, তারপরে কোষের মধ্যে কি ঘটবে? তারপরে কোষের মধ্যে বিভাজন ঘটবে। বিভাজন ঘটে সেখান থেকে কি তৈরি হবে? সেখান থেকে দুটি অপত্য কোষ সৃষ্টি হবে।
দুটি অপত্য কোষ উৎপন্ন হবে। তার মানে একটা মাত্র কোষ সে প্রথমে বৃদ্ধি লাভ করলো, তারপরে তার বিভাজন ঘটবে এবং সেখান থেকে আমরা পেয়ে যাব দুটি অপত্য কোষ, এরকম ছোট ছোট দুটি কোষ, যেটা হবে সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। এটা যদি হয় 2n, এটাও কিন্তু হবে 2n এবং 2n। তার মানে দেখো, তার মানে কোষ বিভাজনের গল্পটা কি বলেছে দেখো, যে পদ্ধতিতে কোষীয় উপাদানের দ্বিতকরণ, অর্থাৎ এই যে বলছি আমরা বৃদ্ধি দশা, এই বৃদ্ধি দশায় কোষ কি করে, সবার প্রথম একটা জিনিস দেখবো, কোষ কি করছে, আমি বলেছিলাম সাইটোপ্লাজমের আয়তন বাড়ায়, সাইটোপ্লাজমিক ভলিউম, সাইটোপ্লাজমিক ভলিউম বৃদ্ধি করে, সবার প্রথমে কিন্তু এটা করবে ও। 2 নম্বর কি করবে, সাইটোপ্লাজমে যে সকল কোষীয় অঙ্গাণু রয়েছে, কোষীয় অঙ্গাণু গুলোর কপি তৈরি করবে, কোষীয় অঙ্গাণুর দ্বিতকরণ, দ্বিতকরণ মানে হলো ডুপ্লিকেট কপি তৈরি করবে। ধরো ধরো তুমি এবং তোমার ভাই রয়েছে, ঠিক আছে, বা ধরো তুমি এবং তোমার বোন আছে। এবার ধরো বাবা 1 প্লেট বিরিয়ানি নিয়ে এসছে। এবার 1 প্লেট বিরিয়ানি যদি তোমাদের দুজনকে ভাগ করে দিতে হয়, তাহলে প্রত্যেকের ভাগে বিরিয়ানির সংখ্যা কমে, বিরিয়ানির পরিমাণটা কমে যাবে। তার জন্য বাবা কি করলো, জানে যে না আমার দুটো সন্তানই বিরিয়ানি খেতে ভালোবাসে, তাই জন্য আমি 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে যাব, ঠিক আছে। তাহলে কিন্তু যখন 2 প্যাকেট বিরিয়ানি তোমাদের দেওয়া হবে, তোমাদের মধ্যে কিন্তু সেই মানে কম পাওয়ার যেই মানে ব্যথাটা, সেটা কিন্তু থাকবে না, তোমরা সমান সমান পরিমাণেই কিন্তু খেতে পাচ্ছ। তোমাদের মধ্যে কিন্তু কোনো হিংসা বা যে ও বেশি খেলো আমি কম খেলাম, এটা নিয়ে কিন্তু তোমাদের মধ্যে কোনো রকম সেই মানে চিন্তাটাই আসবে না। তাই কোষও এটা বুঝেছে, এই কোষটা তো মাতৃকোষ, মা কিন্তু বুঝেছে যে যে অপত্য কোষ যে তৈরি করব, আমার অপত্য কোষকে কিন্তু সমান সংখ্যক জিনিসপত্র দিতে হবে। কাউকে যদি বেশি দিই, কাউকে যদি কম দিই, তাহলে একটা কোষ আর একটা কোষের উপর রাগ করবে, ওদের মধ্যে হিংসা তৈরি হবে। যাতে হিংসাটা না তৈরি হয়, তার জন্য কিন্তু কোষ কি করে, কোষীয় অঙ্গাণুর দ্বিতকরণ, মানে ধরো এর কাছে যদি 4টে মাইটোকন্ড্রিয়া থাকে, তাহলে ও তৈরি করে নেবে 8টা মাইটোকন্ড্রিয়া, যাতে তার দুটো বাচ্চাকে 4টে 4টে করে দেওয়া যায়। ধরো ওর কাছে রয়েছে একটা একটা গলগি বডি, তাহলে দুটো দুটো বাচ্চাকে দিতে গেলে দুটো 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 গলগি বডি তৈরি করতে হবে, যাতে প্রত্যেকে একটা করে পায়। ধরো এর কাছে রাইবোজোম আছে 100টা, তাহলে মা ঠিক করেছে কি দুটো বাচ্চাকে দিতে হবে, তাহলে 100টা যদি ভাগ করে দিই কমে যাবে, তাহলে আমরা তৈরি করে নেবো 200টা, তাহলে একটা বাচ্চা পাবে 100টা, একটা বাচ্চা পাবে 100টা, ওদের মধ্যে কোনো ঝামেলা হবে না। এইভাবেই জিনিসটা কোষ করে, সেটা হলো কোষীয় অঙ্গাণু দ্বিতকরণ। ওরা ডুপ্লিকেট কপি তৈরি করে, যে প্রতিটা বাচ্চাকে যেন আমি সমান সমান ভাবে দিতে পারি। ঠিক যেরকম বাবা তোমাদের বাড়ির জন্য দুটো বিরিয়ানির প্যাকেট নিয়ে এসছে, যাতে তার দুটো বাচ্চা সমান পরিমাণে বিরিয়ানিটা খেতে পারে, যাতে বিরিয়ানি নিয়ে ঝামেলা না লাগে, ঠিক আছে। তাহলে কোষের মধ্যেও যাতে ঝামেলা না লাগে, তার জন্য কিন্তু আমাদের এই বৃদ্ধি দশায় এই জিনিসগুলো করা হয়। এটা দেখো এখানে লেখা রয়েছে উপাদানের দ্বিতকরণ। দ্বিতকরণ কথার অর্থ হলো ডুপ্লিকেশন। ডুপ্লিকেশন মানে কি, ডুপ্লিকেট কপি তৈরি করা। অর্থাৎ তোমার কাছে একটা ছিল, তুমি তোমার দুটো বাচ্চার জন্য সেটার আরেকটা কপি তৈরি করে রাখলে। তারপর কি দেখবো, 3 নম্বর, তাহলে কি লিখলাম, কোষীয় অঙ্গাণুর দ্বিতকরণ, ভালো কথা হলো। আর কি হয়, আর হয় যেটা হলো আমাদের ডিএনএ। ডিএনএ আমরা কি বলতে পারি, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে কি হবে, ডিএনএ এর দ্বিতকরণ। তাহলে নিউক্লিয়াসের ভেতরে তো ডিএনএ রয়েছে, সেই ডিএনএরও ওটা ডুপ্লিকেট কপি তৈরি করে। কারণ দুটো বাচ্চা, সেই একই কথা বললাম, প্রত্যেককে সমান সমান ভাবে ক্রোমোজোমটা দিতে হবে বা ডিএনএটা দিতে হবে, তার জন্য হলো। আর ওরা কি তৈরি করে জানো, ওরা তৈরি করে উচ্চ শক্তি সম্পন্ন যৌগ। এগুলো কি, উচ্চ শক্তি সম্পন্ন যৌগের মধ্যে থাকতে পারে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, থাকতে পারে গুয়ানোসিন ট্রাইফসফেট ইত্যাদি থাকতে পারে। এগুলোও কিন্তু লাগে। আরেকটা জিনিস তৈরি করে কোষ, সেটা হলো মাইটোজেন। এটা জানবে কি, মাইটোজেন। এগুলো বিভিন্ন কেমিক্যাল, যেটা থাকলে পরে কোষ বিভাজন উদ্দীপিত হয়। অর্থাৎ এগুলো থাকলে পরে কোষ বিভাজিত হবে, যদি না থাকে কোষ বিভাজন থেমে যাবে বা হবে না। তারপরে এত কিছু জিনিস তৈরি করে নিল, তারপর সে বিভাজন করা শুরু করলো এবং বিভাজিত করে দুটো অপত্য কোষ তৈরি করলো, যাকে সমান সমান ভাবে সবকিছু ওকে দিয়ে দিল। মানে বোঝা গেল তো। তাহলে এটাই হলো আমাদের কোষ বিভাজন। তাহলে দেখো কি বলছে, যে পদ্ধতিতে কোষীয় উপাদানের দ্বিতকরণ, তাহলে ডুপ্লিকেট কপি তৈরি হলো, ভালো কথা। তারপর বলছে পৃথককরণ। পৃথককরণের মাধ্যমে মাতৃকোষ থেকে 2 বা 2-এর বেশি অপত্য কোষের সৃষ্টি হয়, তাকে কোষ বিভাজন বলে। আমি এখানে কেন দুটো বললাম, এখানে সমবিভাজন দেখালাম বলে। 2-এর বেশি কখন হবে, 2-এর বেশি কখন হবে সেটা আমরা পরে আসবো, সেটা হবে মিওসিস, সেটা আমরা পরের কোনো ক্লাসে আমরা দেখবো, ঠিক আছে।
এখন আজকে আমরা যেটা দেখবো দুটো, অর্থাৎ এটাকে আমরা বলছি মাইটোসিস বা সমবিভাজন। তোমরা এটা ক্লাস 10-এর কনসেপ্ট তোমাদের ছিল, এটাকেই বলছি কোষ বিভাজন। এবার যেই কনসেপ্টটা আমি তোমাদের দেবো সেটা কিন্তু তোমাদের ছিল না, সেটা হলো কোষ কেন বিভাজিত হয়। চলো দেখে নিই। তাহলে এবার যেটা জানবো, কোষ কেন বিভাজিত হয়, এটা একটু আমরা দেখে নেবো। কোষ কেন বিভাজিত হয়, হঠাৎ কোষ কেন বিভাজিত হতে যাবে। সবার প্রথম একটা জিনিস, প্রথম জিনিসটা সবসময় মাথায় রাখবে, বারবার একটা কথা বলেছি, সেটা কিন্তু বৃদ্ধি। বৃদ্ধি লাগবে। দু নম্বর যেটা জানবো সেটা হলো কোষের সারফেস ভলিউম অনুপাত, এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস। 3 নম্বর যেটা জানবো সেটা হলো নিউক্লিয় সাইটোপ্লাজমিক অনুপাত, এটাও খুব গুরুত্বপূর্ণ, জানবো জিনিসগুলো কি। এবং 4 নম্বর যেটা জানবো সেটা হলো, একটু আগেই বললাম যার কথা, সেটা হলো মাইটোজেন। ঠিক আছে, চলো জেনে নেওয়া যাক। তাহলে কি দেখলাম, কোষ কেন বিভাজিত হয়, হঠাৎ কেন কোষ বিভাজিত হবে, এই 4টে জিনিসের জন্য কোষ বিভাজিত হয়। তাহলে প্রথমটা কি দেখলাম, প্রথমটা দেখলাম বৃদ্ধি। সবেমাত্র যে অপত্য কোষটা তৈরি হলো, অর্থাৎ একটু যেটা তোমাদের বলছিলাম যে সবেমাত্র যে বাচ্চাটা জন্মালো, সেই বাচ্চা কিন্তু জননে অংশগ্রহণ করতে পারে না, কারণ সে এখনো ইম্যাচিওর, তার মধ্যে বৃদ্ধি ঘটেনি। এটাও ঠিক তাই, যে অপত্য কোষটা তৈরি হলো সে কিন্তু সঙ্গে সঙ্গে ও কিন্তু বিভাজিত হতে পারবে না, তার বৃদ্ধির প্রয়োজন। তাহলে বলতে পারি অপত্য কোষ সরাসরি সঙ্গে সঙ্গে কিন্তু কখনোই ও বিভাজিত হয় না। তাহলে তার বিভাজনের জন্য কি করতে হবে, ন্যূনতম একটা বৃদ্ধির প্রয়োজন। তার মানে বলতে পারি অপত্য কোষ তৎক্ষণাৎ বিভাজনে অক্ষম থাকে। তাহলে ও কিন্তু বিভাজনে অক্ষম থাকে, বোঝা গেল। তাহলে তাহলে ওকে বৃদ্ধি করতে গেলে কি লাগবে, ওর বৃদ্ধির জন্য কি প্রয়োজন, বা বিভাজনের জন্য কি প্রয়োজন, বিভাজনের জন্য বৃদ্ধির দরকার। ঠিক আছে, কি প্রয়োজন বলো, বিভাজনের জন্য। সুতরাং বিভাজনের জন্য বৃদ্ধির প্রয়োজন। অপত্য কোষ তৎক্ষণাৎ বিভাজনে অক্ষম থাকে, এর জন্য ওর বিভাজনের জন্য প্রয়োজন বৃদ্ধির। কোথায় লিখলাম, এই যে বিভাজনের জন্য প্রয়োজন বৃদ্ধির। এই বৃদ্ধিটা কি, এটা মাথায় ঢুকিয়ে নাও, এটা কিন্তু হবে সাইটোপ্লাজমিক ভলিউম বা আয়তন, সাইটোপ্লাজমিক ভলিউমের বৃদ্ধি। ঠিক আছে, মনে রাখবো আমরা, ক্লিয়ার। চলো পরেরটাই আসবো, সারফেস ভলিউম অনুপাত। এই কনসেপ্টটা আবার কি, সারফেস ভলিউম অনুপাত। যদি আমরা একটা কোষ দেখে নিই, দাঁড়াও এ পাশেই তোমাদের দেখাচ্ছি। ধরো এটা একটা কোষ, আমি সরে যাচ্ছি না, দেখতে পাবে না, এটা একটা কোষ। ঠিক আছে, এই কোষের বাইরের এই যে কোষ পর্দা দেখতে পাচ্ছ, সেটাকে আমরা কি বলতে পারি, সারফেস, সারফেস এরিয়া। ঠিক আছে, ওর পৃষ্ঠতলটা আমরা দেখতে পাচ্ছি। আর কোষের ভেতরে কি রয়েছে, কোষের ভেতরে তো নিউক্লিয়াস থাকে, তোমরা সবাই জানো। আর কি রয়েছে, সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজম, তার মানে সারফেস এরিয়াটা কি, কোষ পর্দা। ভাবো একটা বড় বেলুন, বেলুনের বাইরের দিকের যে পৃষ্ঠতল সেটা তুমি মাপছো, আর বেলুনের ভেতরে কতটা পরিমাণ হাওয়া রয়েছে সেটা তুমি মাপছো, অর্থাৎ ওর আয়তনটা মাপছো বা ভলিউমটা মাপছো, ভলিউম মাপছো। তাহলে একটা কোষের তুমি সারফেস এরিয়া মাপছো, ওর পৃষ্ঠতল মাপছো, আর ওর ভলিউম বা আয়তনটা মাপছো। এই আয়তন এবং সারফেস এরিয়া এর যে অনুপাত, মানে কেমন হবে, মানে ধরো সারফেস এরিয়া ভার্সেস ভলিউম, এই যে অনুপাত, এই অনুপাতের মান সবসময় কোষ চায় বাড়িয়ে রাখতে। কি বললাম, সব এই অনুপাতের মানটাও কি চায়, সবসময় বাড়িয়ে রাখতে। যখনই দেখবে অনুপাতের মান কমে যাচ্ছে, সঙ্গে সঙ্গে কোষ বলবে তুমি এবার বিভাজিত হও, তুমি এরকম ভাবে আর থেকো না। কি বললাম, তাহলে বললাম এই অনুপাতের মান, এই রেশিওর মানটাও সবসময় বাড়িয়ে রাখতে চায়, এর মান সর্বদা বেশি রাখতে চায়। হলো, যখনই এর মান কমে যাবে তখনই কিন্তু কোষ বিভাজিত হবে। অর্থাৎ বলতে পারি, তাহলে যখন সারফেস ভলিউমের মান কমে তখন কোষ বিভাজিত হয়। মানে ভলিউম বেড়ে গেছে, সাইটোপ্লাজমিক ভলিউম বেড়ে গেছে, এবার কোষের যা যাবতীয় জিনিস কোষ তৈরি করে ফেলেছে, এবারও বিভাজিত হতে পারবে।
হলো। এরপরে দেখবো নিউক্লিয় সাইটোপ্লাজমিক অনুপাত। এই ব্যাপারটা আবার কি? নিউক্লিয় মানে আমরা জানি নিউক্লিয়াস, সাইটোপ্লাজম মানে হলো সাইটোপ্লাজম। অর্থাৎ এরপরে যেটা আমরা দেখব সেটা হলো নিউক্লিয়াসের ভলিউম, নিউক্লিয়াসের আয়তন ডিভাইডেড বাই সাইটোপ্লাজমের আয়তন। এদের যে আয়তন, এই আয়তনের যদি আমরা অনুপাত করি, এই অনুপাতের মান যখন কমা শুরু করে তখনই কিন্তু কোষ বিভাজিত হয়। কোনো একটা কিছুর অনুপাতের মান কখন কমে? যখন আমরা ভগ্নাংশের নিচে যেটাকে রাখি, হর 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 অর্থাৎ নিচে যে থাকে তার মান যখন বাড়তে শুরু করে তখন কিন্তু একটা ভগ্নাংশের মান কমতে শুরু করে। তার মানে দেখো, তাহলে বললাম সারফেস টু ভলিউম রেশিও, এটা আমরা বলছি তো সারফেস টু ভলিউম। তাহলে এর মান কখন কমবে? যখন ভলিউমের মান বাড়বে, অর্থাৎ আয়তন বেড়ে যাচ্ছে। কোষের আয়তন বেড়ে গেলে কি হয়? বারবার বলছি, কোষের আয়তন বেড়ে গেলে কোষ বিভাজিত হয়, অর্থাৎ ওর বৃদ্ধি সম্পূর্ণ হয়ে গেছে, এটা ইন্ডিকেট করে। এটাই দেখো নিউক্লিয়াসের আয়তন, সাইটোপ্লাজমের আয়তন। তাহলে নিউক্লিয়াসের আয়তন এবং সাইটোপ্লাজমের আয়তন যদি আমরা দেখি, ধরো এটা আরেকটা কোষ আঁকলাম, এটা ধরো ওর নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসের একটা আয়তন রয়েছে, সাইটোপ্লাজমেরও একটা আয়তন রয়েছে। তাহলে এটা ধরো হলো সাইটোপ্লাজমের আয়তন, এটা হলো নিউক্লিয়াসের আয়তন। যখন দেখা গেল একটা নিউক্লিয়াসের আয়তনের থেকে সাইটোপ্লাজমের আয়তন বেড়ে যাচ্ছে, তখন কি হবে? তখন এই যে রেশিওটার মান কিন্তু কমবে। এই রেশিওটার মান যখন কমবে তখনই কিন্তু কোষ বিভাজিত হবে। অর্থাৎ বারবার একটা জিনিসই ইন্ডিকেট করছে সেল, যে সাইটোপ্লাজম পর্যাপ্ত পরিমাণে তৈরি হয়ে গেছে মানে তুমি বিভাজিত হও, তুমি আর বসে দেখো না। ঠিক আছে? তাহলে নিউক্লিয়াসের আয়তন এবং সাইটোপ্লাজমিক আয়তনের মান যখন কমবে তখন কোষ বিভাজিত হবে। ও কিন্তু সর্বদা চায় এই যে রেশিও বা অনুপাতের মানটা বাড়িয়ে রাখতে, তখন কোষ বিভাজিত হয়। ঠিক আছে, চলো এরপরে কি দেখবো আমরা? মাইটোজেন। এই কনসেপ্টটা পুরো নতুন একদম 11-এ, তোমাদের আগে কখনো নাম শোনোনি। মাইটোজেন কি? মাইটোজেন হলো এরকম কিছু কেমিক্যাল বা এরকম কিছু পদার্থ যেটা কি করছে, যেটা মূলত কোষ বিভাজনকে ত্বরান্বিত করে, ট্রিগার করে, ত্বরান্বিত করে। ঠিক আছে, অর্থাৎ এদেরকে বলতে পারি কোষ বিভাজনে উদ্দীপনা সৃষ্টিকারী পদার্থ বলতে পারি। তাহলে মাইটোজেন্স আর কেমিক্যালস অর ফ্যাক্টরস অর সাবস্টেন্সেস দ্যাট ক্যান ট্রিগার সেল ডিভিশন। মানে যারা কোষ বিভাজনকে উদ্দীপনা দিচ্ছে, তুমি বিভাজিত হও, তুমি বিভাজিত হও, ওদেরকে মানে উৎসাহ জাগাচ্ছে, তুমি বিভাজিত হও, বসে থেকো না। বসে থেকে কি করবে? কোনো একটা কাজ করো, বিভাজিত হচ্ছে। ঠিক আছে, তাহলে কোষ বিভাজনে উদ্দীপনা সৃষ্টিকারী পদার্থ। এবার যদি তোমাদের জিজ্ঞেস করি, ছোটবেলায় তোমরা মানে ক্লাস 10-এই পড়েছো, তাহলে এর কিছু উদাহরণ আমরা দেখে নিই। তোমরা পড়েছো সাইটো, উদ্ভিদের হরমোনের মধ্যে তোমরা পড়েছো একটা হরমোন যেটা কোষ বিভাজন করে, সে হরমোনটার নাম কি? পড়েছো কিন্তু, মনে করো হরমোনটার নাম। কেউ কেউ কারো কারোর মনে আসছে, কারো কারোর মনে আসছে না। হরমোনটার নাম কি? হরমোনটার নাম হলো সাইটোকাইনিন। তাহলে উদ্ভিদ কোষের বিভাজনের জন্য যেই হরমোনটা লাগে, সেই হরমোনটা কিন্তু একটা মাইটোজেন। সেই হরমোনটার নাম কি বললাম? সাইটোকাইনিন। সাইটোকাইনিন, এই সাইটোকাইনিন একটা উদ্ভিদ মাইটোজেন। এবার প্ল্যান্ট মাইটোজেন, এবার আমরা দেখবো অ্যানিমেল মাইটোজেন। তাহলে অ্যানিমেল মাইটোজেন কি, বা প্রাণীদের ক্ষেত্রে মাইটোজেন কি হবে? প্রাণীদের ক্ষেত্রে মাইটোজেন হবে লিম্ফোকাইন। তাহলে এটা হলো কার ক্ষেত্রে? এটা হলো প্ল্যান্টের জন্য, উদ্ভিদের জন্য। আর অ্যানিমেলের জন্য কি কি হবে? সবার প্রথমে যে নাম নেব সেটা হলো লিম্ফোকাইন। লিম্ফোকাইন এটা হবে। তারপর হবে এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর, এটা হবে। তারপর হবে প্লেটলেট ডিরাইভড গ্রোথ ফ্যাক্টর, এটাও হবে। এগুলো তিনটেই কিন্তু হলো অ্যানিমেল। অর্থাৎ এরা যদি সাইটোপ্লাজমে থাকে তাহলে অ্যানিমেল সেলের বিভাজন হবে, উদ্দীপ্ত হবে, নয় অ্যানিমেল সেলের বিভাজন উদ্দীপ্ত হবে না। আরেকটা লাস্ট একটা জেনে রাখো, কোষ বিভাজনের জন্য আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেইটা কি? সেটা হলো 5 নম্বরটা আমি যদি পরের স্লাইডে বলে দিই। 5 নম্বরটা হলো আরেকটা জিনিস জানবে, সেটাও কোষ বিভাজনে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা হলো জিন। জিনেরও কিন্তু একটা উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে কোষ বিভাজনে। কেন? কারণ আমরা জানি ডিএনএ, ডিএনএর অংশ, ডিএনএর সেগমেন্টকেই আমরা বলছি জিন। ডিএনএর কার্যগত অংশ বলতে পারি। ডিএনএর
আমরা কি বলতে পারি, কার্যগত অংশ। ডিএনএ এর কার্যগত অংশটাকেই আমরা তো বলছি জিন। জিন শব্দটির আবিষ্কার কে করেছিলেন? জোহেনসন। জোহেনসন সবার প্রথমে বলেছিলেন যে জিন কনসেপ্টটা। তার মানে ধরো এটা যদি হয় ডিএনএ, আমি এখানে হেলিক্যাল পার্টটা দেখালাম না, তাহলে এইটা এটা ধরে নিলাম ডিএনএ এর কিছু একটা অংশ, সেটাকে বললাম জিন। এই জিনটা কি তৈরি করতে পারে? জিন তৈরি করতে পারে একটা আরএনএ, যেটাকে বলে থাকি এমআরএনএ। নাম শুনেছো তোমরা, মেসেঞ্জার আরএনএ। এবার এমআরএনএটা সাইটোপ্লাজমে আসবে, এসে রাইবোজোমের সঙ্গে যুক্ত হবে, যুক্ত হয়ে কি তৈরি করবে? যুক্ত হয়ে তৈরি করবে একটা প্রোটিন তৈরি করবে। তৈরি করলো প্রোটিন, ভালো কথা। তাহলে এটা হলো ডিএনএ। ডিএনএ এর একটা অংশ জিন, যেটা এমআরএনএ তৈরি করলো, এমআরএনএ তৈরি করলো প্রোটিন, ভালো কথা। এবার এই প্রোটিন কি তৈরি করতে পারে? এই প্রোটিনটা কিন্তু একটা উৎসেচক তৈরি করতে পারে, উৎসেচক তৈরি করতে পারে, বা তৈরি করতে পারে গ্রোথ ফ্যাক্টর, গ্রোথ ফ্যাক্টর তৈরি করতে পারে। এরা এবার কি করবে? তাহলে উৎসেচক কি করবে? কোষ বিভাজনের জন্য দায়ী বিভিন্ন উৎসেচক রয়েছে, হ্যাঁ, সেই উৎসেচক তৈরির ক্ষেত্রে অর্থাৎ জিন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এরকম একটা উৎসেচকের আমি নাম বলছি যেটা কোষ বিভাজনে লাগে, সেটা কি? সেটা হলো সিডিকে। সিডিকে একটা উৎসেচক। এই উৎসেচকটা কিন্তু জিন দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ জিন বলছে তুমি সিডিকে তৈরি করো। এই সিডিকে আবার কি? সিডিকে আরেকটা প্রোটিনের সঙ্গে কাজ করে, সেই প্রোটিনটার নাম হলো সাইক্লিন। সাইক্লিন, ঠিক আছে। এবং সিডিকের পুরো নামটা কি? এটা তো উৎসেচক নাম তো বললাম, কিন্তু পুরো নামটা বলিনি। এর নাম হলো সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। কাইনেজ, কোনো একটা বাক্যের শেষে যদি এএসই থাকে তাহলে বুঝতে হবে সেটা একটা উৎসেচক। তাহলে এটা একটা উৎসেচক, এটা আরেকটা প্রোটিন। তাহলে বোঝো, তাহলে প্রোটিন এবং উৎসেচকের একটা খেলা। এই দুটো আবার কি করে? এই দুটো কিন্তু কোষ চক্রের চেক পয়েন্ট হিসাবে কাজ করে। এরা কোষ চক্রকে নিয়ন্ত্রণ করে। এরা কিন্তু কি গঠন করে? এরা চেক পয়েন্ট গঠন করে। মনে থাকবে, এরা কি করছে? চেক পয়েন্ট গঠন করে। চেক পয়েন্ট কি করে? চেক পয়েন্ট কোষ চক্রকে নিয়ন্ত্রণ করে। চেক পয়েন্ট কি করে? কোষ চক্রকে বলো নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, কোষ চক্রকে নিয়ন্ত্রণ করে। তাহলে দেখো, কোষ চক্র যদি নিয়ন্ত্রিত হয় তাহলেই কোষ বিভাজিত হবে, তাহলে এটা আমরা বলতে পারি। এর ফলে আলটিমেটলি আমরা কি পাবো? আমরা পেয়ে যাব কোষের বিভাজন। কোষ বিভাজনটা আমরা পাবো। তাহলে দেখো, কোষ বিভাজন শুরু হচ্ছে কিভাবে? সিরিয়ালি দেখিয়ে দিলাম, ডিএনএ থেকে। ডিএনএটা কোথায় রয়েছে? নিউক্লিয়াসে রয়েছে। তার মধ্যে কিছুটা অংশকে আমরা বলছি জিন, সে তৈরি করছে এমআরএনএ, সেখান থেকে প্রোটিন, প্রোটিন থেকে উৎসেচক, উৎসেচকটা নাম বললাম, আরেকটা প্রোটিনের নাম বললাম, এইভাবে কাজ হচ্ছে। আর এখানে যদি আমরা ধরে নিই গ্রোথ ফ্যাক্টর, গ্রোথ ফ্যাক্টর আবার কি কাজ করে? গ্রোথ ফ্যাক্টর কিন্তু মাইটোজেন হিসাবে কাজ করে, মাইটোজেন গঠনে কাজ করবে। আবার কিছু কিছু উৎসেচক কি করে? বিপাক সম্পন্ন করে। বিপাক সম্পন্ন করে সেখান থেকে উচ্চ শক্তি যৌগ তৈরি করে, যেগুলো সব কিন্তু আমাদের কোষ বিভাজনের জন্য প্রয়োজন। উচ্চ শক্তি যৌগ উৎপাদন, বুঝতে পারছো? তার মানে দেখো, যা কাজ করবে কোষ সেটা কিন্তু জিন দ্বারা নিয়ন্ত্রিত। এইভাবে কিন্তু ঘটনাটা হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা এটা তোমরা বুঝতে পারলে? বুঝতে, হ্যাঁ, তাহলে বোঝা গেল তো। তাহলে দেখো, ডিএনএ, জিন, এমআরএনএ, প্রোটিন এইভাবে সমস্ত রকম ভাবে কাজ করে। এই তাহলে এইগুলোই হলো আমাদের কোষ বিভাজনের কারণ, কেন কোষ বিভাজিত হচ্ছে তার কারণ, ঠিক আছে। তাহলে স্যার আসুন। আজকে স্যারের ক্লাস স্যার শেষ হয়ে গেছে কি ক্লাস? ভাবছি খুব লেন্দি করবো না, একটু ছোট ছোট মানে স্যার নেক্সট ক্লাস পরে আসবে। নেক্সট ছোট ছোট পার্টে ওদের আমি যদি ভেঙে দিই জিনিসটা, ওদের দেখতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, হ্যাঁ। এই ক্লাসটা এই পর্যন্তই। স্যারের ক্লাস কেমন লাগলো এটা কিন্তু তোমরা প্রত্যেককে কমেন্টে জানিও। তোমরা আমার ক্লাসগুলো দেখছো, শামীম স্যারের ক্লাস দেখছো, আজকে থেকে বায়োলজি ক্লাসও শুরু হয়ে গেল। তোমরা অবশ্যই কিন্তু জানিও যে ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে। কোথায় জানাবে? কমেন্টে জানাবে। প্রত্যেকটি কমেন্ট আমি এবং তোমাদের স্যার অবশ্যই আমরা চেক করব এবং তার রিপ্লাই দেব। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটাও জানিও। আর যদি তোমরা নতুন এসে থাকো আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তার কারণ একেবারে মানে উন্নত মানের পড়ানো, যেটা বলে যে একদম মডিফাইড
পড়ানো, এবং সেটা সমস্ত কিছু মেনটেন করে তোমরা ফার্স্ট কমেন্টে পিপিটি পেয়ে যাবে, অর্থাৎ আজকে যে ক্লাসটা হলো তার ক্লাস নোটটা পেয়ে যাচ্ছ, সমস্ত কিছু ডেলিভার করা হচ্ছে তোমাদের জন্য। সুতরাং তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং তোমাদের যে বন্ধুবান্ধব স্কুলে বা প্রাইভেট টিউশনে সমস্ত বন্ধুবান্ধবদের কিন্তু তোমরা শেয়ার করো আমাদের চ্যানেলটিকে, এবং তাদেরকেও দেখতে বলো, রিকমেন্ড করো। আশা করি প্রত্যেকে লাভ পাবে। আমি সবসময় যেটা বলে থাকি যে এডুকেশন কিন্তু ছড়িয়ে দেওয়ার জিনিস, তাই তোমরা ছড়িয়ে দিও। আর শেয়ারিং ইজ কেয়ারিং। ঠিক আছে, থ্যাংক ইউ। বাংলা পড়বে, বাংলা শিখবে, এবং বাংলা বাংলা জিতবে। জিতবে। জয় হিন্দ। তাহলে দেখো, এটা আমি চাইলাম যে চাইলে এখন আমি করাতে পারতাম, কিন্তু করাচ্ছি না। তার কারণ হলো লেন্দি হয়ে যাবে ব্যাপারটা। অনেক সময় তোমাদের মানে দেখতে অসুবিধা হবে তোমাদের নেটের সমস্যার জন্য, ঠিক আছে? আবার এর পরের পার্টটাও আমি তোমাদের একটু পরেই পেয়ে যাবে। মানে আমি এখনই রেকর্ডিং করবো, কিন্তু একসাথে তোমাদের ছাড়ছি না, ছোট 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 পার্টে আমি ভিডিওগুলো ছাড়ছি, ঠিক আছে? বেস্ট অফ লাক, ভালো করে পড়ো, ক্লাসগুলো ভালো করে ফলো করো, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ওকে, চলো, এটুকুই চাইছি তোমাদের থেকে।